বাংলাদেশের রাজনীতি আবার মোড় নিল এক নাটকীয় বাঁকে। যে ব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ বলেছিল এটা আর সম্ভবই নয়, ঠিক সেই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসছে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়। এখন প্রশ্ন উঠছে, এটা কি বাংলাদেশের গণতন্ত্রের নতুন এক রাস্তা, নাকি অতীতের রাজনৈতিক সংঘাত আবারও ফিরে আসবে? আর কেন এত বছর পর আদালত বলল বাতিল সিদ্ধান্তই অবৈধ? আজকের আলোচনায় আমরা গভীরভাবে সেটি তুলে আনবার চেষ্টা করব যে তত্ত্বাবধায়ক সরকারের জন্ম, পতন, বিতর্ক এবং পুনরুদ্ধারের নানা গল্প। কারা ওই সিদ্ধান্তে লাভবান হয়েছিলেন কিংবা হচ্ছিলেন, কিংবা কারা নতুন সিদ্ধান্তে লাভবান হবেন, বা কারা ক্ষতিগ্রস্ত হবেন, কিংবা এর পেছনের গল্পটাই বা কি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা। প্রথম কলকাতায় প্রতিদিনকার মতো আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে আমাদের নিয়মিত আলোচক, বিশ্লেষক, সাংবাদিক, প্রথম কলকাতার ডেপুটি এডিটর আমার বন্ধু পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, তোমাকে প্রথম কলকাতার স্ক্রিনে স্বাগত। পরমাশিস, সবটাই শুনলে আমরা আজকে অত্যন্ত তাত্ত্বিক আলোচনায় ঢুকবো, কারণ বিষয়টি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় আবার ফিরে আসবে। তুমি জানো, সারা পৃথিবীতে, বিশেষ করে আমাদের দেশেও কিন্তু এই কেয়ারটেকার গভর্নমেন্টের একটা প্রচলন রয়েছে। যদিও আমাদের দেশে কেয়ারটেকার গভর্নমেন্ট, যারা রানিং গভর্নমেন্ট, তারাই কেয়ারটেকার গভর্নমেন্টের রোল প্লে করে ভারতে। কিন্তু যেহেতু বাংলাদেশের শাসক দল সহসায় নির্বাচন কমিশনকে ইনফ্লুয়েন্স করতে পারে, বা তারা নির্বাচনী মেশিনারিজ নিজেদের মতো করে হ্যান্ডেল করতে পারে, সেই একটা অভিযোগ থাকে সবসময় বিরোধীদের কাছে। সরকার পক্ষ স্বচ্ছতা নিশ্চিত করার ক্ষেত্রে বহুলাংশে ব্যর্থ হন। সে কারণেই বাংলাদেশে এই তত্ত্বাবধায়ক সরকার, বা যেটাকে কেয়ারটেকার গভর্নমেন্ট বলে, সেটার একটু ভিন্ন আঙ্গিকেই সরকার নিয়ম পালন করে। তুমি জানো যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার নিয়ম হচ্ছে যে 90 দিন এই সরকার থাকবে এবং সেই সরকার হবে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার এবং সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি, এবং তাদের তত্ত্বাবধানে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কাজ হবে যে নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করা এবং একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকারকে দায়িত্ব ভার বুঝিয়ে দিয়ে তারা আবার স্ব জায়গায় ফিরে যাওয়া। কিন্তু এই যে স্বচ্ছতার যে উইন্ডো, জ্বালানা, সেটি কিন্তু আওয়ামী লীগের শাসন আমলে সেটি রুদ্ধ করা হয়। এবং বিরোধীরা, তুমি জানো যে বিরোধীরা বারবারই এই অভিযোগ তুলেই কিন্তু জাতীয় নির্বাচনগুলোতে অংশগ্রহণ করেনি এবং বয়কট করেছে, এবং তারই পুরোপুরি সুফল আওয়ামী লীগ বা ওই সময়কার কোট আনকোট স্বৈর শাসক, সেই শাসক দল ভোগ করেছে। তো তুমি জানো যে গতকালকে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে একটি ঐতিহাসিক রায় দেওয়া হয়েছে, এবং তারপরেই কিন্তু আবার ঘুরে ফিরে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থা, সেটি কিন্তু আবার বলবৎ হয়েছে। তো এই গোটা বিষয়টিকে নিয়ে তুমি কিভাবে দেখছো? কারণ তুমি তো জানো বাংলাদেশ নির্বাচনকে ঘিরেই মূলত রাজনীতি আবর্ত হয়। একটি সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতেই কিন্তু এই আজকের এই লড়াই, বা আজকের যে পরিস্থিতি বাংলাদেশে তৈরি হচ্ছে, সেটি শুধুমাত্র নির্বাচনকে কেন্দ্র করেই। তো সেই নির্বাচন, অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের অনিবার্য প্রয়োজন ছিল, এবং সেটি কিন্তু বাংলাদেশে আবার ফিরে আসছে। তোমাকে আমি এই পার্টে কথা বলতে গিয়ে প্রথমে 3টে শব্দ বলবো: নিরপেক্ষতা, পক্ষপাতিত্ব, জাজমেন্ট। এই 3টে শব্দকে তুমি ধরে রাখো। তার আগে আমি একটা কথা বলবো। আমি ছোটবেলা থেকে, একেবারে ক্লাস 5-6 থেকে অন্তত 500 রিসাইটেশন কম্পিটিশনে অংশ নিয়েছি। আমি যার কাছে শিখেছি, প্রথমে আমার বাবা, তারপরে আমার যিনি মাস্টার মশাই। তো মাস্টারমশাইয়ের বক্তব্য ছিল, উনি বিভিন্ন জায়গায় জাজমেন্ট করতে যেত, আবৃত্তির জাজমেন্ট, বিচারক হিসেবে। উনি যেখানে যেত, আমরা সেখানে অংশ নিতে পারতাম না, কারণ ইনস্ট্রাকশন ছিল। কেন এই বিষয়টা বললাম? যে আমি যার কাছে কবিতা শিখি, সেই যদি আমার বিচার করে, তাহলে কিন্তু একটা পক্ষপাতিত্বের প্রশ্ন চলে আসে। বাবাই যদি ছেলের পরীক্ষা নেয়, অঙ্কের পরীক্ষা বা যে কোনো সাবজেক্টের পরীক্ষা, বা একটা অন্য ব্যক্তি যদি নেয়, সেখানে নিরপেক্ষতার প্রশ্ন আসে। অ্যাডমিনিস্ট্রেটর যদি জাজমেন্টের জায়গায় যায়, অ্যাডমিনিস্ট্রেটর যখন জাজমেন্টের জায়গায় থাকবে, এখানে তো জুডিশিয়ারি না, আমি সরকারের ক্ষমতায়, আমি ভোট পরিচালনা করছি। তো স্বাভাবিকভাবে আমি তো কোনো দলের থেকে রিপ্রেজেন্টেশন করছি ভোটে জিতে এসে, তো সেখানে নিরপেক্ষতা কখনো থাকতে পারে? সেখানে তো পক্ষপাতিত্বকেই বেশি প্রাধান্য দেওয়া হবে। তো সে কারণে আজকে বাংলাদেশের সাধারণ মানুষের যে বক্তব্য, যে নির্বাচনের নামে প্রহসন হয়েছে, তারা তত্ত্বাবধায়ক সরকারকে তারা ব্যান্ড করেছিল, হতে দেওয়া হয়নি। তত্ত্বাবধায়ক সরকার তো নিরপেক্ষতার প্রশ্নে কোনো পক্ষপাতিত্ব না করে পরিষ্কার, স্বচ্ছ নির্বাচন পরিচালনা করবে। তাদেরকে দিয়ে যদি ভোট হয়, তাহলে তো এই প্রশ্নটা তো 15 বছরে উঠতো না। আমি বলছি না, বাংলাদেশের মানুষ বলছে। একদমই। দেখো, আইনের দরজা দিয়ে সেটা কালকে ওপেন হলো। এটা বাংলাদেশের গণতন্ত্রের আরেকটা প্রেক্ষাপট
উন্মোচিত হলো, প্রয়োজনে সেটা ব্যবহার করা যাবে। এখন আমরা দর্শকদের সামনে একটু তুলে ধরতে চেষ্টা করব যে এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাংলাদেশে কিভাবে তৈরি হয় এবং এর প্রেক্ষাপটগুলো কি। এই ব্যবস্থা চালু হলো কেন? কোন একটি রাজনৈতিক সংকট এমন একটি অবস্থায় নিয়ে গিয়েছিল যে রাজনৈতিক দলগুলো ভোটে আস্থা হারাতে শুরু করে। 1996 সালে 13তম সংশোধনী, সেটিকে ঐতিহাসিক সংশোধনী বলা হয় এবং এই সংশোধনীর মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের উৎপত্তি হয়। 1996, 2001, 2008 এই যে নির্বাচনগুলো, সেগুলো কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের তত্ত্বাবধানেই হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নবিদ্ধ হলো, পরমাশিস তুমি জানো নিশ্চয়ই যে 2007-8 সালে সামরিক তত্ত্বাবধায়ক প্রায় দীর্ঘ সময় 90 দিনের জায়গায় অনেক সময় জুড়ে তারা শাসন করে এবং তারা রাজনৈতিক হস্তক্ষেপ পর্যন্ত শুরু করে। সে কারণেই আওয়ামী লীগ এইটাকে সামনে এনে নিরাপত্তাহীনতা, আইনি পরস্পর বিরোধিতা, বিচার ব্যবস্থার ব্যাখ্যা, ক্ষমতা ধরে রাখার নানা উপকরণকে একেবারে আমরা বলবো ব্লাইন্ড করে এটি আওয়ামী লীগ প্রয়োগ করতে শুরু করে এবং তার ফলশ্রুতিতে বিরোধীরা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের প্রতিষ্ঠার জন্য দাবিতে সরব হতে থাকে এবং একটি নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশের রাজনীতিতে সুফল বয়ে আনবে না, এই দাবিতেই কিন্তু বাংলাদেশের প্রধান বিরোধী দল বিশেষ করে বিএনপি পক্ষ থেকে কিন্তু তীব্র আন্দোলন, তীব্র প্রতিবাদ জানাতে শুরু করে এবং তারা এই প্রতিবাদ স্বরূপ জাতীয় নির্বাচনগুলোতে অংশগ্রহণ থেকে বিরত থাকে এবং তারই কিন্তু ফলাফল প্রায় একতরফা ভাবে আওয়ামী লীগ ক্ষমতায় ফেরে বা তাদের জন্য এই পুরো মেকানিজম তৈরি করতে সাহায্য করে। এবার তোমাকে প্রশ্ন করছি যে এই দেখো, আওয়ামী লীগ ক্ষমতায় থাকবার জন্য যে যে উপকরণ তাদের জনগণের সামনে রাখার, সেটা কিন্তু আওয়ামী লীগ সবসময় করেছে। গণতান্ত্রিক পরিবেশকে যেমন তারা কুঠুরিঘাত করেছে, সংবিধানকে তারা বুড়ো আঙ্গুল দেখিয়েছে, মানুষের যে অধিকার সেই অধিকার তারা হরণ করেছে এবং গোটা বাংলাদেশের ভবিষ্যৎকে তারা একেবারে গভীর অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছিল। আজকে বাংলাদেশের সাধারণ মানুষের কিন্তু জয় হয়েছে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার ফলে। এটা তুমি কিভাবে দেখছো? দেখো, বাংলাদেশের মানুষ 15 বছর বা তার আগের সময় যারা ক্ষমতায় ছিল, বাংলাদেশের মানুষের অভিজ্ঞতা, বাংলাদেশের মানুষ নিপীড়িত হওয়ার যে মেয়াদ, যে সময়, যে ক্ষোভ বিক্ষোভ পাহাড়ে পরিণত হয়েছে, সেইটার ফল আমরা দেখেছি 2024-এর 5ই আগস্ট। এবং বাংলাদেশের মানুষ যেটা চায় সেটা গতকাল তত্ত্বাবধায়ক সরকারের উপরে যে ব্যান্ড বা নিষিদ্ধ ছিল বিষয়টা, সেটা উন্মোচিত হয়েছে। মানে তোমাকে আবারও বলছি, বাংলাদেশে গণতন্ত্রে প্রতিষ্ঠার একটা দরজা নতুন করে উন্মোচিত হলো। এইটাকে সামনে রেখেই বাংলাদেশের মানুষ তার অধিকার, ভোটের অধিকার প্রয়োগ করার জন্য আমার বিশ্বাস সে অন্তত হৃদয়ে মননে 95% জোর পাবে যে এই নির্বাচনটা হয়তো নিরপেক্ষ, সুষ্ঠু, শান্তি, অবাধপূর্ণ হতে যাচ্ছে। এটা তার একটা সন্ধিক্ষণ। এবং দেখো পরমাশিস, এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে যে 3টি নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনকে নিয়ে কিন্তু বাংলাদেশের এখন যারা অগ্নি স্ফুলিঙ্গের মতো জ্বলছেন, বারুদের মতো তারা টকবক করছেন আওয়ামী লীগের বিরুদ্ধে, এরাই কিন্তু 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, সেটিকে নির্বাচন বলে দাবি করেছেন বা করেন, স্বীকৃতি দেন এই বাংলাদেশের মানুষ। কিন্তু 2001 সালে বিএনপি ক্ষমতায় এসেছিল, সেই 2001 সালে নির্বাচন নিয়েও আওয়ামী লীগের মধ্যেও প্রশ্ন নেই এবং বিএনপির মধ্যেও প্রশ্ন নেই এবং বাংলাদেশের আপামর জনগণের মধ্যেও কিন্তু কোনো প্রশ্ন ছিল না। 2008 সালে সবশেষ যে তত্ত্বাবধায়ক নির্বাচন হয়েছিল, যে দীর্ঘমেয়াদী তত্ত্বাবধায়ক সরকার ছিলেন এবং সামরিক হস্তক্ষেপে সরকারটি অনেকটা সময় জুড়ে ছিল, সেই সরকারের তত্ত্বাবধায়ক সরকারের সময়ও নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ সরকার তারা কিন্তু সুবিধে পেয়েছে এবং আওয়ামী লীগ সরকার গঠন করেছে এবং সেটা একেবারে ভূমিধস বিজয় পেয়েছিল আওয়ামী লীগ সরকার। সুতরাং 1996, 2001 এবং 2008 এই 3টি নির্বাচন নিয়ে কিন্তু বাংলাদেশের ইতিহাসে কোনো প্রশ্ন নেই এবং এই 3টি নির্বাচনে কিন্তু সুষ্ঠুভাবে, গণতান্ত্রিকভাবে অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করেছিলেন এই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা এবং তাদের পরিচালিত ওই সময় নির্বাচনী ব্যবস্থা। তাহলে বিতর্ক কিসে এলো? বিতর্ক ওই যে বললাম যে বিতর্ককে সামনে এনেই মূলত 2011 সালে আওয়ামী লীগ এটাকে নিরাপদ নয়, আদালতও বলছে এটা গ্রহণযোগ্য নয়, তাহলে একটা সংশোধনীর প্রয়োজন হয় এবং 15তম সংবিধান সংশোধনীর মধ্য দিয়ে মূলত এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বন্ধ করে, বাতিল করে দেয়া হয়েছিল। এবার তুমি বলো, আসলে এই তত্ত্বাবধায়ক সরকারের কার লাভ হলো, কার ক্ষতি হয়েছিল? রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ, বিএনপি সমানভাবে লাভ হয়েছিল, তাহলে কেন এটাকে বন্ধ করতে হয়েছিল? আর এই লাভ ক্ষতির হিসেবটা কি রাজনৈতিক দলগুলো বুঝতে পারছিল না, বা
আমি যদি সরাসরি রাজনৈতিক দলগুলো নয়, কারণ বিএনপি তো এই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষেই ছিল, তাহলে আওয়ামী লীগ কি এই লাভ ক্ষতির হিসেব বুঝতে পারছিল না? না তারা নিজেদের মধ্যে তখন স্বৈরতান্ত্রিক বোধ তৈরি করছিল, এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বন্ধ করে দিয়ে তারা সারা জীবন ক্ষমতা কক্ষিগত করে থাকবে। আসলে কি জানো বিষয়টা, বাংলা সিনেমা একটা হয়েছিল, যতদূর আমার মনে পড়ছে, সৌমিত্র চট্টোপাধ্যায়কে সুমিত বঞ্জ বলছেন, স্যার আপনি কিছুই দেখেননি। তত্ত্বাবধায়ক সরকারকে দৃষ্টিটা বন্ধ করতে না পারলে আমি যে কিছু করছি সেটা বন্ধ করা যেত না। পরিষ্কার, স্যার আপনি কিছুই দেখেননি। তত্ত্বাবধায়ক সরকারের দৃষ্টি, তার নিরপেক্ষতা যদি বাংলাদেশের মানুষের মনে একটা উচ্চতায় শীর্ষে জায়গায় চলে যায়, তাহলে আমার ভুল আমি কি চাইবো তুমি সবসময় আমার ভুল ধরো? যে নিরপেক্ষ, যে সৎ, যে নির্ভীক, যে সত্যিকারের মানুষ যা বলবে সেটা মানবো, আমি যেটা বলবো সেটা আমি মানাতে চাইবো না, তারাই তত্ত্বাবধায়ক সরকারকে চেপে ধরবে, টুটিটা চেপে ধরবে। সেটা বিভিন্ন বিতর্কে জড়িয়ে, নানা রকম কালিমা লিপ্ত করে, আইনের দরজায় নিয়ে গিয়ে কোনো না কোনো বলে সেটাকে চেপে দেওয়ার চেষ্টা। সেটা শুধু বাংলাদেশে বলে না, এটা সব জায়গাতেই একই রীতি এটা। আওয়ামী লীগ আর কত তার গালে থাপ্পড় খাবে বলতে পারবে? গতকাল সুপ্রিম কোর্ট একদম সজোরে একটা চড় দিয়েছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের মধ্য দিয়ে। এর আগে এই দলটি সমূলে তাদেরকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। নির্বাচনী ব্যবস্থায় বাংলাদেশের মানুষ তাদেরকে আর রাখতে চাইছে না, এবং এই দলটিকে সাধারণ রাজনৈতিক কর্মকাণ্ডেও অংশগ্রহণ করতে দিতে চাইছেন না বাংলাদেশের এই সাধারণ মানুষ। আর কত করুণ অবস্থা দেখতে হবে দলটির সভানেত্রী শেখ হাসিনাকে। এখানে বলবো, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। রায় ঘোষণা, সাজা, বিক্ষোভ, গণবিক্ষোভ, নির্বাচনে অংশ নিতে না পারা, রাজনৈতিক কর্মসূচি বন্ধ হওয়া, মূল বিষয়টা হচ্ছে তিনি বঙ্গবন্ধুর কন্যা, যারা মুক্তিকামী মানুষের জন্য ৭১-এর মুক্তিযুদ্ধ যারা লিড করেছে। আরো বাংলাদেশের সর্বস্তরের মানুষ ছিল, যেখানে দলমত নির্বিশেষে তাদেরকে স্যালুট জানায়। সেই তাদেরকে আজকে এই করুণ পরিস্থিতিতে পড়তে হয়। ভুল না ঠিক সে তো সময় আরো বলবে, কিন্তু এমন তো পরিস্থিতি হয়েছে, উনি দেশের বাইরে এসে ওনাকে থাকতে হচ্ছে। একে থেকে তুমি কি বলবে? সবটাই কি মিথ্যে? সবটাই কি ভুল? সবটাই কি ষড়যন্ত্র? এই মানুষগুলোই তো মাথায় করে রেখেছিল। হ্যাঁ, ওনাদের পরিবারের উপর দিয়েও অনেক ঝড় ঝঞ্ঝা অতীতে গেছে, কিন্তু বাংলাদেশের মাটিতেই তো ওরা মহান জায়গায় পৌঁছেছিল। সেই মহান জায়গা থেকে যাওয়াটা, সেই পরিবারের উত্তরসূরিরা, আজকে তো উনি উত্তরসূরি, এবং তার দলটা কেন আজকে এই অবস্থা হলো? আমার মনে হয় না সবটা ষড়যন্ত্র দিয়ে সম্ভব। আমি সেটাই বলছি, শুধুই কি চক্রান্ত প্রবাদ বা এই বাক্যটি ব্যবহার করে সবকিছু জাস্টিফাই করা সম্ভব? শুধু কি এই চক্রান্ত কি মানুষের অনুভূতি, চক্রান্ত মানুষের আবেগকে রাস্তায় দাঁড় করানো সম্ভব? এই চক্রান্ত কি সুপ্রিম কোর্টের এই রায় সম্ভব? এই চক্রান্ত কি এই দলটিকে, যারা মুক্তিযুদ্ধের সপক্ষে মুক্তিযুদ্ধ অর্গানাইজ করেছে, যে দলটি দেশটি স্বাধীন করার ক্ষেত্রে এই দলটির যাদের সিংহভাগ ভূমিকা ছিল এবং তাদের নেতৃত্বেই বাংলাদেশের আপামর জনগণ ঝাঁপিয়ে পড়েছিলেন একটি দেশের জন্ম হবে তার সেই আকাঙ্ক্ষায়, সেই দেশের অন্যতম রাজনৈতিক শক্তিকে কেন আজকে বাংলাদেশেরই মানুষ, সেই দেশেরই মানুষ যারা একসঙ্গে মুক্তিযুদ্ধ করেছিলেন, হতে পারে তারা আজকে অন্য রাজনৈতিক ভিন্ন পথ, ভিন্ন মতে তারা দীক্ষিত, কিন্তু তারাও তো একই দেশের মানুষ, একই দেশের সন্তান। তাহলে তারা কেন আওয়ামী লীগকে আজকে আস্থা করে নিক্ষেপ করেছে? খুবই সত্যি কথা যদি বলো, যে আমরা অনেক কথাই প্রথম কলকাতার পর্দায় আমাদের দর্শকরা দেখছে, বলছে, খুব যদি আমরা মনোনিবেশ করে, খুব কনসেন্ট্রেট করে, খুব যদি আমরা একটু সত্যিকারের ভাবি, তাহলে জিনিসটা কি সত্যি বাঙালি হিসেবে, বাংলা ভাষার আমি সন্তান হিসেবে, প্রথম জন্মানোর পরে, ভূমিষ্ঠ হওয়ার পরে বাংলা ভাষায় মা মা বলতে শিখেছি। সেই ভাষাটার জন্যে যারা একটা দেশকে স্বাধীন করেছিল, যে আদর্শে সব মানুষ একত্রিত হয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বাধীনতা নিয়ে এসছে, সেই আদর্শ, সেই রাজনৈতিক দল যারা প্রথম সারিতে পথ হেঁটেছিল, তার পিছনে সারা বাংলাদেশের মানুষ পথ হেঁটেছে। তৎকালীন ভারতবর্ষের সরকার, ইন্দিরা গান্ধী পাশে দাঁড়িয়েছেন। সেটা শুধু একটা দেশের সরকার আরেকটা দেশকে পাশে দাঁড়ানোর জন্য না, তখন তো দেশটা স্বাধীন হয়নি। শুধু ভাষার টানে, সেই নেতৃত্বের টানে, সেই নেতৃত্বের আদর্শের টানে সারা বাংলাদেশের মানুষের, মুক্তিকামী মানুষের ভাষার আন্দোলনের যে তারা মরণপণ লড়াই, জীবন দেব ভাষার জন্য,
সেই আবেগ, সেই নেতৃত্ব, সেই আদর্শ আজকে সেই দেশের মাটিতেই যখন যায়, তখন একজন বাঙালি সন্তান হিসেবে আমার পূর্বপুরুষ, আমার বাবা, আমরা সবাই ওপার বাংলার মানুষ। আমি আমার বাবার কাছে ছোটবেলায় শুনেছি ২১শে ফেব্রুয়ারির গান, আমার ভাই রক্তের আগুন ২১শে ফেব্রুয়ারি। সেইটা বাবা তো এখন আর বেঁচে নেই, কিন্তু সেই আবেগ, সেই আদর্শ, সেই আওয়ামী লীগ সরকার, সেই বঙ্গবন্ধু, সেই বঙ্গবন্ধুর কন্যার আজকের এই পরিবেশ বাংলাদেশের মাটিতে, এটা সবটাই কি মিথ্যে? কোথাও কোথাও মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। পরমাশিস খুব হতাশা এবং খুব কষ্টে, কোথাও মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। রাজনীতি এতটাই কর্পোরেট হয়েছে, রাজনীতি এতটাই ব্যবসাতে পরিণত হয়েছে, এবং আওয়ামী লীগকে দেখলে সেটি একেবারে পরিষ্কার বোঝা যায়। শুধুমাত্র টাকা রোজগার করা, সেই শুধুমাত্র বাড়ি গাড়ি পাওয়ার ইম্পোজ করা, এছাড়া কি একটা সুন্দর বাংলাদেশকে ভালোভাবে গড়া কি সম্ভব ছিল না? এইরকম ভাবে মানুষের সঙ্গে কেন এত নোংরা পলিটিক্স কেন করতে হলো? যাই হোক, এগুলো কোটি টাকার প্রশ্ন, এবং আমি এগুলো ভাবুন, এগুলো ভাবতে হবে সকলকে। এবং এই বিষয়টা আমি এই যে ব্যথিত, এই যে আমি কথাগুলো বলছি, এটা শুধু যে আওয়ামী লীগকে বলছি, নট দ্যাট, বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে বলতে চাই। সালামউদ্দিন সাহেব বিএনপির, উনি বলেছিলেন সেদিনকে একটা সাংবাদিক সম্মেলনে আমি শুনছিলাম, যে এখান থেকে আমাদের সকলকে শিক্ষা নিতে হবে এই রায়ের পরে, রায় ঘোষণার পরে, যে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আর কোনো রাজনৈতিক দল, আর কোনো আদর্শ যেন বিপণনে পরিণত না হয়। বাংলাদেশের মানুষ অনেক ধৈর্যশীল, অনেক ধৈর্যশীল। তারা একটা ভাষার জন্য একটা দেশ স্বাধীন করতে পারে, তারা আরো অনেক কিছু করতে পারে, এবং এটা শুধু আমাদের ভাষার অনেক বড় শক্তি। পরমাশিস শেষ করব। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন প্রথম কলকাতা, এবং প্রথম কলকাতায় প্রতিদিনকার মতো আমি আপনাদের সঙ্গে সুব্রত আচার্য, এবং আমার সঙ্গে প্রতিদিনকার মতো আমাদের আলোচক বিশ্লেষক পরমাশিস ঘোষ রায়। প্রিয় দর্শক, আপনাদের কাছে প্রতিদিনকার মতো প্রত্যেক ভিডিওতে আমার অনুরোধ থাকে যে আমাদের এই আলোচনার কোন অংশের সঙ্গে বা পুরো অংশের সঙ্গে আপনারা ভিন্ন মত পোষণ করছেন কিনা, কিংবা আপনাদের মত সহমতে রয়েছে কিনা, সেটা আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের কলামে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিজেদের মাঝে সেটি শেয়ার করে ছড়িয়ে দেবেন। আর এই চ্যানেলে নতুন এলে অবশ্যই পেছনের বেশ কয়েকটি ভিডিও দেখে যদি মনে হয় চ্যানেলটি আপনাদের কণ্ঠস্বরে স্বর মেলাচ্ছে, কিংবা কোনো কথা আপনাদের ভালো লাগাচ্ছে, বা বাস্তবের সঙ্গে মিল রয়েছে, তবেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরমাশিস শেষ করব। দেখো, তত্ত্বাবধায়ক সরকারের এই পুনর্ব্যবস্থা, সেটি কিন্তু বিএনপির নৈতিক জয়। বিএনপি কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের পুনর্ব্যবস্থার দাবিতে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই তারা নির্বাচন করবে সেটি বলে তারা কিন্তু অনেক বড় স্যাক্রিফাইস করেছে। এই দলটির বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল, জনগণের একটি বড় অংশ এই দলটির আদর্শে দীক্ষিত, এবং এই দলটিকে করেন। এই দলটির বিরুদ্ধে রাজনৈতিকভাবে অনেক অভিযোগ, পাল্টা অভিযোগ থাকতে পারে। রাজনৈতিকভাবে সমস্ত দলের বিরুদ্ধেই কোনো না কোনো অভিযোগ থাকে, তবে অবশ্যই জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করে দলটি যে স্যাক্রিফাইস করেছে, সেটি অবশ্যই তার ফল কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা পুনরুদ্ধার বা আবার ফিরে আসার মধ্য দিয়ে সেটি কিন্তু এই বিএনপির পক্ষেই নৈতিকভাবে জয়। এবং একই সঙ্গে বিএনপি যে দাবি কতটা যৌক্তিক ছিল, এবং আওয়ামী লীগ কতটা এক্ষেত্রে স্বৈরতান্ত্রিক বল প্রয়োগ করেছিল, সেটাও কিন্তু জনগণের সামনে প্রতীয়মান হয়ে গেল। আখেরে এই দুটো রাজনৈতিক শক্তির মধ্যে আমি বলবো এই মুহূর্তে আওয়ামী লীগ থেকে অনেকটা এগিয়ে রইল এই বাংলাদেশের আরো একটি অন্যতম শক্তিশালী রাজনৈতিক দল বিএনপি। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতি বরাবরই ইতিহাস দেখিয়েছে যে ক্ষমতায় থাকে সে নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজনীয়তা কম অনুভব করে, আর বিরোধী থাকলে তত্ত্বাবধায়কই মনে হয় গণতন্ত্রের শেষ আশ্রয়। কিন্তু রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ভর করে দল পরিবর্তনে নয়, বরং নির্বাচন পদ্ধতির স্থিতিশীলতার মধ্য দিয়েই। তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসা মানে শুধু পুরনো ব্যবস্থার প্রত্যাবর্তন নয়, এটা বাংলাদেশের গণতান্ত্রিক বিশ্বাসযোগ্যতার একটা বড় পরীক্ষা কেন্দ্রে পরিণত করবে। তবে প্রশ্ন এখানেও থাকলো, এই ব্যবস্থা কি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর ঘটাবে, নাকি আরো এক দফা সংঘাতের দরজা খুলে দেবে? সেখানেই শুরু বাংলাদেশের নতুন রাজনৈতিক অধ্যায়, আর আমরা সেই অধ্যায়ের শুরুতে দাঁড়িয়ে রয়েছি। তাহলে প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। পরমাশিস, তোমাকেও অনেক অনেক কৃতজ্ঞতা। তুমিও ভালো থাকো। নমস্কার।